হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি বাই লেটস ইমপ্রুভ, যেখানে তোমাদের লার্নিং হচ্ছে কিন্তু অ্যাবসলিউটলি ইনফাইনাইট। তোমরা জানো কালকে আমরা যেটা করলাম, আমরা অ্যাটমিক স্ট্রাকচারের আমরা পার্ট 1 যেটা আমাদের পরমাণুর গঠন আমরা শুরু করেছি। পরমাণুর গঠন আমরা শুরু করেছি করে কিন্তু আমরা অনেকটাই পড়ে ফেলেছি, রাইট? আমরা লাস্ট আমার যতদূর মনে পড়ছে আমরা কি করেছিলাম, আমরা করেছিলাম হচ্ছে রাদারফোর্ডের যে পরমাণু মডেল, রাদারফোর্ডের পরমাণুর মডেল কিন্তু আমরা লাস্ট আমাদের ক্লাসে করে ফেলেছিলাম, রাইট? তাহলে স্টার্ট করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চ্যানেলটাকে আমাদের ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে হবে, যাতে আমাদের যেন কোনো আপডেট কোনো কিছু যেন আমরা মিস না করি, ঠিক আছে? তো লাস্টের দিনে আমরা রাদারফোর্ডের পারমাণবিক মডেল পড়েছি, যেখানে আমরা পড়লাম যেখানে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে সমস্ত আমাদের যে পজিটিভ চার্জ, সেই সমস্ত পজিটিভ চার্জ নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে কেন্দ্রীভূত আছে, আর তাকে কেন্দ্র করে ইলেকট্রন হচ্ছে তার চারপাশ দিয়ে ঘুরছে, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস আর একটা হচ্ছে আমাদের ইলেকট্রন মহল, ঠিক আছে? এই দুটো জিনিস হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছি, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের আর আধান যেটা যতটা ছিল আর আমাদের পজিটিভ আধান যতটা ছিল নিউক্লিয়াস, সেই দুটোকে আমরা কি বললাম, সে দুটো আমাদের ইকুয়াল, রাইট? তাহলে আজকে আমরা ট্রাই করবো এই চ্যাপ্টারটাকে কমপ্লিট করার। তো আজকে যে জিনিসটা দিয়ে আমরা স্টার্ট করবো সেটা হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। রাদারফোর্ডের যে পরমাণু মডেল তার ত্রুটি আজকে আমরা ডিসকাস করব, ঠিক আছে? আর রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিরকম হয়, কি করে ওয়ার্ক করে, কি নাকি সেই সমস্ত জিনিস আমরা লাস্ট ক্লাসে বুঝে ফেলেছি। আজকে আমরা দেখবো যে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো কি কি। ফার্স্ট হচ্ছে এখানে আরেকজন বিজ্ঞানীর কথা আমরা দেখতে পাচ্ছি, যিনি হচ্ছে বিজ্ঞানী ম্যাক্সওয়েল। বিজ্ঞানী ম্যাক্সওয়েল তার তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তত্ত্ব অনুসারে বলেন যে ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াস, আমরা জানি যে রাদারফোর্ড বলেন যে তার যে নিউক্লিয়াসটা কি আমাদের ধনাত্মক আধানগ্রস্ত, সেই ধনাত্মক আধানগ্রস্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন আমাদের ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে সমগতিতে ঘুরবে নিরবচ্ছিন্ন ভাবে, তখন কি হবে, শক্তির বিকিরণ ঘটতে থাকবে। মানে কি, এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ যুক্ত যে আমাদের নিউক্লিয়াস। এবারে ইলেকট্রনটা যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন কি হবে, কন্টিনিউয়াসলি এখান থেকে কি শক্তির বিকিরণ হবে। বিকিরণ হতে হতে কি হবে, এটা ডিস্টেন্সটা কন্টিনিউয়াস কমতে একটা টাইমে কি হবে, এটা নিউক্লিয়াসের উপরে এসে পড়বে, ইলেকট্রনটা নিউক্লিয়াসের উপরে এসে পড়বে, যার জন্য কি হবে, যার জন্য কিন্তু এই যে আমরা পরমাণুর গঠনটা পাচ্ছিলাম, সেই পরমাণুটার কিন্তু কোনো আমরা স্টেবিলিটি পাবো না, সেই পরমাণুটার কিন্তু কোনো আমরা স্টেবিলিটি পাবো না। কেন? কারণ যদি আমাদের যে নিউক্লিয়াসটা সেটার উপর যদি আমাদের ইলেকট্রনটা এসে পড়ে, তাহলে কি আমাদের পরমাণুটার আর কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের পরমাণুটার কিন্তু আর কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক আছে? এটাই বলছে যে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তিত হতে হতে ক্রমশ নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে এবং নিউক্লিয়াসের ওপরে আছড়ে পড়বে। অর্থাৎ এই মডেল অনুযায়ী নিউক্লিয়াস স্থায়ী হতে পারে না। এই মডেল অনুযায়ী কি হতে পারে না, নিউক্লিয়াস কিন্তু আমাদের পরমাণু কিন্তু আমাদের স্থায়ী হতে পারে। বোঝা গেছে কথাটা? এটা হচ্ছে আমরা দেখতে পেলাম। সেকেন্ড একটা জিনিস যেটা দেখা গেল, যে এই যদি আমাদের ইলেকট্রন গুলো ঘূর্ণায়মান পথে আসে তাহলে কি হবে, তাহলে এখানে পরমাণুর নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু এখানে আমরা রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী পাই। এই দুটো জিনিস আমরা দেখতে পেলাম রাদারফোর্ডের মডেলের আমাদের ত্রুটি, ঠিক আছে? বোঝা গেল? এই দুটো আমরা কি দেখতে পেলাম, যে রাদারফোর্ড মডেলের আমাদের ত্রুটি হিসেবে এগুলোকে আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? তোমাদের যদি মনে থেকে থাকে লাস্ট ক্লাস যখন আমরা পড়েছিলাম, আমরা কি বলেছিলাম, যে আমাদের যে পরমাণু তার তিনটে কণা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সেখানে ইলেকট্রন আর প্রোটনকে কিন্তু আমরা বের করে ফেলতে পেরেছিলাম। আমাদের কি বাকি ছিল আমাদের নিউট্রন। কে বাকি ছিল? নিউট্রন বাকি ছিল। এবার সেই নিউট্রনের আবিষ্কারটা কিরকম করে করা হয়, কি হলো, যে যখন আমরা পরমাণুর ভর কনসিডার করতে গিয়ে দেখা যাচ্ছে যে খালি যদি আমরা কি বললাম, যে টোটাল যে সমগ্র ভরটা,
সেটা কি, সেটা কেন্দ্রের মধ্যে আছে, সেটা নিউক্লিয়াস হিসেবে আছে। সেই নিউক্লিয়াসে কি আছে, সমস্ত পজিটিভ যে চার্জটা, সেই সমস্ত পজিটিভ চার্জটা আমাদের নিউক্লিয়াসে আছে, আর তার বাইরে দিয়ে কি হচ্ছে, ইলেকট্রন গুলো ঘুরছে। এটাই তো আমরা বললাম। কিন্তু দেখা গেল কি, যে কেন্দ্রের যেই টোটাল আমরা নিউক্লিয়াসের ভরটা, খালি প্রোটনের ভরটা আমরা নিচ্ছিলাম, সেটাকে যখন আমরা ক্যালকুলেট করছি, করে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি যে আমাদের পরমাণুটার ভর, সেটার ভরের তুলনায় প্রোটন গুলোর ভর যখন আমরা ক্যালকুলেট করছি, সেই ভরটা আমাদের অনেকটা কমে যাচ্ছে। সেই ভরটা কি হচ্ছে, অনেকটা কমে যাচ্ছে। সেই হিসেবটা কিন্তু আমরা মেলাতে পারছি না। কেন মেলাতে পারছি না? কারণ দুটো ভরের মধ্যে একটা ডিফারেন্স দেখা দিচ্ছে। কিন্তু চার্জও এমন কোনো এক্সেসিভ কিছু হচ্ছে না। তখন কি বোঝা গেল, যে নিশ্চয়ই তাহলে আমাদের পরমাণুর মধ্যে এমন কোন একটা কণা আছে যার কিন্তু ভর আছে কিন্তু চার্জ নেই। এই ভর আছে কিন্তু চার্জ নেই, মানে এই চার্জবিহীন একক ভরযুক্ত কণাকে 1920 সালে বিজ্ঞানী রাদারফোর্ড কি নাম দিলেন? বিজ্ঞানী রাদারফোর্ড এর নাম দিলেন হচ্ছে নিউট্রন। বিজ্ঞানী রাদারফোর্ড এর নাম দিলেন কি? নিউট্রন। বিজ্ঞানী রাদারফোর্ড, না রাদারফোর্ড যদি আমরা বলি যে রাদারফোর্ড এর নাম দিলেন, তার থেকেও বেটার হবে কি যে রাদারফোর্ড এরকম একটা কণার কথা বললেন। রাদারফোর্ড চার্জবিহীন একক ভরযুক্ত কণাকে 1920 সালে বিজ্ঞানী রাদারফোর্ড ফার্স্ট বলেছিলেন। ঠিক আছে, ফার্স্ট বলেছিলেন। নামটা নিয়ে আমরা পরে আসছি। ঠিক আছে, নামটা নিয়ে আমরা পরে আসছি। তো রাদারফোর্ড 1920 সালে ফার্স্টে বললেন যে হ্যাঁ, এরকম কিছু একটা আমাদের নিউট্রন কাইন্ড অফ থাকতে পারে। তারপরে কি হলো, আবার এটা নিয়ে রিসার্চ চলতে থাকলো। এইবার কে আসলেন? এবার আসলেন হচ্ছে বিজ্ঞানী স্যাডউইক। তিনি কি করলেন? তিনি বেরিলিয়াম পরমাণুর উপরে একটা টেস্ট করলেন। বেরিলিয়ামকে তিনি কি করলেন, আলফা পার্টিকেল মানে হিলিয়াম পার্টিকেল দিয়ে তিনি ধাক্কা মারলেন। তাতে দেখা গেল কি, সেখান থেকে আমরা নিউট্রন পাচ্ছি। কিরকম? বেরিলিয়াম 94, এটাকে যখন আমরা হিলিয়াম 42 মানে আমরা প্র্যাকটিক্যালি আলফা কণা দিয়ে যখন ধাক্কা মারা হলো, তাহলে কি দেখা গেল, এখান থেকে আমরা পেলাম হচ্ছে 12C6 কার্বন। দেখো এখানে 9 আর 4 কত হচ্ছে, 13, 4 আর 6 মানে 4 আর 2 6 মিলে গেল। এখানে 9 আর 4 কি হচ্ছে, 13, এখানে 12। তাহলে এখানে আমরা আরেকটা কণা পেলাম। এই যে কণাটা, এটাকে তখন নাম দেওয়া হলো নিউট্রন। কথাটা বোঝা গেল? এটাকে তখন নাম দেওয়া হলো নিউট্রন। রাদারফোর্ড কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, এরকম একটা কণা এক্সিস্ট করছে, কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি বের করেছিলেন কে? এটাকে বের করেছিলেন হচ্ছে বিজ্ঞানী স্যাডউইক। বোঝা গেছে? ওকে, তারপরে তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে নিউক্লিয়াসে তাহলে আমাদের দু টাইপের কণা আছে, একটা প্রোটন, একটা নিউট্রন। আমাদের নিউক্লিয়াসে কি আছে, দু টাইপের কণা আছে, একটা হচ্ছে আমাদের প্রোটন, একটা নিউট্রন। এদেরকে সাধারণভাবে আমরা কি বলি, নিউক্লিয়ন। প্রোটন আর নিউট্রনকে আমরা সাধারণভাবে কি বলে থাকি, নিউক্লিয়ন বলে থাকি। ঠিক আছে, এবার কি দেখা গেল যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন আছে, ধনাত্মক আধানযুক্ত কি আছে এখানে, প্রোটন, আর আধানহীন নিউট্রন দ্বারা গঠিত। এবং এই নিউক্লিয়াস সব সময় ধনাত্মক আধানযুক্ত হয়। কেন সবসময় ধনাত্মক আধানযুক্ত হয়? কারণ নিউট্রন আর প্রোটন নিয়ে গঠিত। প্রোটনের চার্জ পজিটিভ, নিউট্রনের কোনো চার্জ নেই, সেজন্য নিউক্লিয়াসের টোটাল ভর ডিপেন্ড করবে নিউট্রনের ভর আর প্রোটনের ভরের উপরে, কিন্তু চার্জ ডিপেন্ড করবে জাস্ট খালি নিউট্রনের উপরে, কখনোই না কার উপরে, প্রোটনের উপরে। চার্জ খালি প্রোটনের হবে, কিন্তু প্রোটনের চার্জ ধনাত্মক, নিউক্লিয়াসের চার্জও ধনাত্মক। ঠিক আছে, এবার কি বলছি, যে প্রোটন ও নিউট্রনের এই দুই প্রকার কণার মিলিত ভরই নিউক্লিয়াসের ভর। আমি এটাই একটু আগে বললাম, সেই জিনিসটাই হচ্ছে আবার বোঝা যাচ্ছে।
বোঝা গেল? ওকে, এবার এখান থেকে আরেকটা কথা যেটা আসে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের কোয়েশ্চেন আসে পরীক্ষায়, কোয়েশ্চেন আসে যে একমাত্র সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, খালি কি থাকে? প্রোটন থাকে। এই কোয়েশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে যে কার নিউক্লিয়াসে আমাদের প্রোটন থাকে কিন্তু নিউট্রন থাকে না। এটার আনসার কি হবে? হাইড্রোজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বোঝা গেল? ওকে, এবার হচ্ছে আমাদের নিউট্রন, প্রোটন আর ইলেকট্রন, এদের আমাদের আধান আর ভরের মধ্যে আমরা একটা কম্প্যারিজন যদি করি, এটা আমাদের ইলেকট্রন, ইলেকট্রনের আধান আমাদের কত? -1.602 × 10⁻⁻19 কুলম। এটা হচ্ছে 1 একক ঋণাত্মক ধরা হয় এটাকে। এটার ভর কত? 9.11 × 10⁻31 কেজি। ক্লিয়ার? এর অবস্থান কোথায়? নিউক্লিয়াসের কক্ষের, মানে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষ আছে সেখানে। আর এটার আবিষ্কারক কি? থমসন, রাইট? দেন আমাদের আসছে কি? প্রোটন। প্রোটনের চার্জ কি? দেখো, প্রোটন আর নিউট্রনের চার্জের মানটা কিন্তু সেম, এটাও 1.602 × 10⁻19, এটাও সেম, কিন্তু এটা কি আছে? নেগেটিভ, এটা আছে আমাদের পজিটিভ। আর এটার ভর কি? এটা হচ্ছে 1.6725 × 10⁻27 কেজি। এটার ভর কিন্তু ইলেকট্রনের ভরের থেকে বেশি। এটা কোথায় থাকে? নিউক্লিয়াসে। এটাকে আবিষ্কার কে করেন? বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড। ঠিক আছে, দেন আমাদের কি আসছে? নিউট্রন। নিউট্রনের আমাদের আধান 0, এটার ভর সব থেকে বেশি, এটা কি? 1.675 × 10⁻21 কেজি। এটা থাকছে হচ্ছে আমাদের নিউক্লিয়াসে। এটার আবিষ্কার কে করেছে? চ্যাডউইক। নাম অনেক সময় কোয়েশ্চেনে আসে, ভর কোয়েশ্চেনে আসে, আর আধানও কিন্তু কোয়েশ্চেনে আসে। এই প্রশ্নগুলো আমাদের কিন্তু খুবই ভালো মতো করে করতে হবে। এবার আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রাদারফোর্ডের মডেলের আমরা কিছু ত্রুটি পাচ্ছি। এবার সেই রাদারফোর্ডের মডেলকে আবার হচ্ছে তোমার সেটাকে মানে কারেক্ট করার জন্য যেই মডেলটা আমরা নিয়ে এলাম সেটা হচ্ছে আমাদের বোর রাদারফোর্ড মডেল। বোর রাদারফোর্ড মডেল, রাদারফোর্ডের মডেলকে কারেক্ট করে তারপর আমরা কি আনলাম? বোর রাদারফোর্ড মডেল। এই মডেলেরও দুটো অংশ, একটা কি? কেন্দ্রক বা নিউক্লিয়াস, কিন্তু রাদারফোর্ডের মডেলের থেকে বোর রাদারফোর্ডের মডেলের ডিফারেন্সটা কোথায়? রাদারফোর্ডের মডেলে নিউক্লিয়াসে আমরা জাস্ট প্রোটনকে ধরেছিলাম, কিন্তু এখানে প্রোটন আর নিউট্রন দুটোই আছে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি দুটো পোর্শন আছে, একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াসের বহির্ভূত ইলেকট্রন মহল, নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন মহল। এই দুটো পোর্শন এখান থেকে আমরা পাচ্ছি। দেখতে পাচ্ছি এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আমাদের একটা, এটা আমাদের কি? নিউক্লিয়াস। পজিটিভ চার্জ যুক্ত। কেন পজিটিভ চার্জ যুক্ত? কারণ আমাদের নিউট্রনের কোনো চার্জ নেই। তার পাশে এরকম আমাদের পক্ষপাত গুলো আছে। এক একটা করে কন্ডিশন পড়লে এই ছবিটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো। কি বলছে? ফার্স্টে আমাদের নিউক্লিয়াস, প্রত্যেকটি পরমাণুর কেন্দ্রস্থলে পরমাণুর আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র আয়তন বিশিষ্ট। টোটাল যে পরমাণুর আয়তনটা ভালো করে দেখো, টোটাল পরমাণুটা কি এত বড়, সেখানে নিউক্লিয়াস থেকে অনেকটা ছোট, অনেকটা ছোট। আমরা আগের দিনে এই জিনিসটা করেছিলাম, টোটাল যে নিউক্লিয়াসটা সেটা গোটা পরমাণুর আকারের তুলনায় কি অনেকটাই ছোট। সেইখানে আমাদের কি আছে বলছে যে এই যে ছোট্ট আয়তন বিশিষ্ট যে এই অংশটা, সেটাকে কি? পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক বলা হয়। এটাকে পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রক বলা হয়। ক্লিয়ার? পরমাণুর নিউক্লিয়াসে যে ধনাত্মক আধানযুক্ত কণা থাকে সেটা হচ্ছে প্রোটন, আর আধানহীন কণা যেটা, সেটা হচ্ছে নিউট্রন অবস্থান করে। আর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনকে একসাথে কি বলে? নিউক্লিয়ন। এটাও আমরা জেনে ফেলেছি, এটাকে কি বলে? নিউক্লিয়ন বলে। ওকে, নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট ভরই পরমাণুর ভর, কারণ ইলেকট্রনের ভর নগণ্য। তো যদি আমাদের পরমাণুর ভর জিজ্ঞেস করে, সেটা আমাদের কি হবে? প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। ইলেকট্রনের ভরকে আমরা নগণ্য কনসিডার করি, সেজন্য সেটাকে কিন্তু আমরা ধরি না। বোঝা গেল? তাহলে নিউক্লিয়াসে উপস্থিত মোট ভর কোনটা হবে? প্রোটন আর নিউট্রনের ভর, প্রোটন আর নিউট্রনের ভর। ওকে, দেন কি? এবার আমাদের তাহলে হয়ে গেল আমরা কি বললাম? দুটো পোর্শন, একটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্র, একটা নিউক্লিয়াস বহির্ভূত ইলেকট্রন মহল। তো নিউক্লিয়াস নিয়ে আমাদের ডিসকাশন আমরা করে ফেলেছি। এবার আমাদের কি আসছে? এবার আমাদের আসছে নিউক্লিয়াস বহির্ভূত যে আমাদের, এক মিনিট, নিউক্লিয়াস বহির্ভূত যে আমাদের ইলেকট্রন মহল।
যেখানে আমাদের ইলেকট্রন গুলো থাকছে, এটা আমরা আগের দিনও বলেছিলাম যে আমাদের নিউট্রন আর আগের দিন তো আমরা খালি প্রোটনের কথা বলেছিলাম, কিন্তু নিউক্লিয়াস যেটা আমাদের হচ্ছে সেটার ভরটার তুলনায় কিন্তু ইলেকট্রনের ভরটা যেহেতু খুব নগণ্য, সেই নগণ্য ভরযুক্ত ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রন মহল। ওকে, বিজ্ঞানী বোর 3টি স্বীকার্যের উপর ভিত্তি করে এই কতগুলি তোমার জিনিস নির্ধারণ করেন, যেটার উপরে বেস করে আমরা ইলেকট্রন মহলটাকে হচ্ছে দেখবো। কে করেন? বিজ্ঞানী বোর। ওকে, আচ্ছা, ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইচ্ছে মতো যে কোনো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে না। আমরা রাদারফোর্ডের মডেলে কি পড়েছিলাম যে আমাদের যে নিউক্লিয়াসটা আছে সেটা কেন্দ্র করে ইলেকট্রনগুলো নিজেদের মতো ঘুরছে, কিন্তু সেরকম কিন্তু এখানে হয় না। নিজেদের ইচ্ছে মতো কিন্তু ওরা এখানে ঘুরতে পারছে না, নিজেদের ইচ্ছে মতো ওরা ঘুরতে পারে না। কেবলমাত্র কতগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথেই তারা আবর্তন করে। এগুলি হলো ইলেকট্রনের আবর্তনের জন্য নির্দিষ্ট কক্ষপথ। নির্দিষ্ট কতগুলি বৃত্তাকার কক্ষপথ থাকে সেখানেই ওরা আবর্তন করতে পারবে, তা বাদ দিয়ে কিন্তু ওরা আবর্তন করতে পারে না। ইম্পর্টেন্ট। ওকে, বলছে এই নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথগুলির যে কোনোটিতে আবর্তন করার জন্য ইলেকট্রনের কোনো শক্তির বর্জন করে না, শোষণও করে না। এগুলি স্থায়ী বা সুস্থিত কক্ষ বলা হয়। মানে ধরো এই যে ছবিটা, এখানে এই যে আমাদের ইলেকট্রনটা নিউক্লিয়াসটা যে আছে এর পাশে এই যেখানে ধরো এই কক্ষপথে ইলেকট্রন যায়, এই কক্ষপথে করে, এই কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরবে এই টোটাল কক্ষপথে এর একটা নির্দিষ্ট পরিমাণের এনার্জি থাকবে। ও কোনো এনার্জি শোষণও করবে না, কোনো এনার্জি রিলিজও করবে না। তাতে এনার্জি রিলিজ করতে করতে নিউক্লিয়াসের ওপরে এসে যে পড়ার যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটাও এখানে থাকছে না। তাহলে কি হচ্ছে, যখন একটা কক্ষপথেও থাকবে সেই কক্ষপথের একটা নির্দিষ্ট এনার্জি থাকবে, যেই ইলেকট্রনের সেই এনার্জিটা থাকবে সেই শুধুমাত্র ওই কক্ষপথে থাকতে পারবে। বোঝা গেল কথাটা? বোঝা গেল? ওকে, নেক্সট কি বলছে যে সুস্থিত কক্ষপথগুলির প্রত্যেকটিতে একটি মুখ্য শক্তিস্তর বলে। এই যে এক একটা স্তরে ইলেকট্রনগুলো থাকছে, এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এই যে এক একটা স্তরে এই ইলেকট্রনগুলো থাকছে, এই ইলেকট্রনগুলোকে আমরা এই যে স্তরগুলো, এই স্তরগুলো যেখানে ইলেকট্রন থাকছে সেটাকে আমরা কি বলছি? মুখ্য শক্তি স্তর। এর একটা ডেফিনিট মান আছে, এগুলোকে আমরা কি বলি? মুখ্য শক্তি স্তর। কি বলি? মুখ্য শক্তি স্তর। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মুখ্য শক্তি স্তর। এবার এই মুখ্য শক্তি স্তরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এন দিয়ে। কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এন দিয়ে। ঠিক আছে, এন এর মান যখন 1 তখন এটাকে কি বলা হয়? কে কক্ষ। এন এর মান যখন 2 এটাকে বলা হয় এল। এন এর মান যখন 3 এটাকে বলা হয় এম। আর এন এর মান যখন 4 এটাকে বলা হয় হচ্ছে এন। এবার দেখো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটাকে কেন্দ্র করে এখানে যে কক্ষপথগুলো আছে, কেন্দ্র করে কক্ষপথগুলো আছে, এটা দেখো, এটা হচ্ছে আমাদের n is equals to 1 k cell, n is equals to 2 l, n is equals to 3 m, n is equals to 4 m। এই প্রত্যেকটা আলাদা আলাদা শেলে n1 n2 n3 n4 সমস্ত আলাদা আলাদা শেলে আলাদা আলাদা আমাদের ইলেকট্রন গুলো থাকতে পারবে। এভাবে ইলেকট্রন গুলো এখানে আমাদের থাকতে পারছে। বোঝা গেল? প্রত্যেকটা যে স্তর কে এল এম এন, এই প্রত্যেক কটার কি আছে? একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি আছে, একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি স্তর আছে। আর নিউক্লিয়াস থেকে যত আমরা দূরে যাব, এই শক্তির পরিমাণ কি হবে? বাড়তে থাকবে। এই স্তরের শক্তির পরিমাণ কি হবে? বাড়তে থাকবে। ধরো এইখানে যে ইলেকট্রনটা আমার আছে, ও যদি কোনোভাবে শক্তি গেইন করে, ও কি হবে? এখান থেকে এখানে চলে যাবে। যখন শক্তি গেইন করবে, যদি ও শক্তি লস করে তাহলে কি হবে? এখান থেকে এখানে চলে আসবে। সরি, সেটা কি হবে? ওখান থেকে নিচে চলে আসবে। এইভাবে যদি শক্তি গেইন করে তাহলে কি হবে? ও এক সেল থেকে অন্য সেলে যাবে। শক্তি লুজ করলে সেই সেল থেকে তার নিচের সেলেও নেমে আসবে। বোঝা গেল কথাটা? বোঝা গেল? যেটা আমরা বলছিলাম যে কোনো ইলেকট্রন যদি উচ্চতর শক্তির কক্ষ থেকে নিম্নতর শক্তির কক্ষে ঝাঁপ দিলে ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি কি করে? রিলিজ করে। মানে কি? শক্তি বিকিরণ করে। আর অন্যদিকে যদি ইলেকট্রন নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করে তাহলে কি হয়? নিম্নতর শক্তির স্তর থেকে উচ্চতর শক্তির স্তরে যাচ্ছে। এটা যদি 2 তে ছিল, এখান থেকে শক্তি গ্রহণ করলো, করে কি হলো? 3 তে চলে গেল। কি হলো? 3 তে চলে গেল। বোঝা যাচ্ছে? এইভাবে জিনিসগুলো এখানে ওয়ার্ক করছে। আচ্ছা, এবার তাহলে যে জিনিসটা আমরা বললাম
যে তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে, যে যদি সব থেকে কম শক্তি স্তর কোনটা, এই 1 ওয়ালা স্তরটা, যেটাকে আমরা আমাদের কি বলছি, যেটাকে আমরা বলছি হচ্ছে আমাদের কে, তারপরে কে এল, তারপরে এম, তারপরে এন। মানে কে থেকে যদি শক্তি গ্রহণ করে তাহলে এল এ যাবে, এল থেকে এম এ, এম থেকে এন এ যদি শক্তি গ্রহণ করে, আর এন থেকে এম এ আসবে, এম থেকে এল এ, এল থেকে কে তে, তার নিচে আসবে না। ঠিক আছে, তার নিচে আসবে না। তাহলে কি হবে, স্টেবিলিটি ইস্যু হয়ে যাবে, স্টেবিলিটি ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? স্টেবিলিটির জন্য কাজ করি আমরা, অনেকবার বলে ফেলেছি, তাই না? সেম থিং। তাহলে সব থেকে যদি আমরা শক্তি স্তরকে যদি আমরা সাজাই, তাহলে সব থেকে কম শক্তি হচ্ছে কে, তারপরে এল, তারপরে এম, তারপরে কে সব থেকে কম, তারপরে এল, তারপরে এম, তারপরে এরকম করে জিনিসটা যাচ্ছে। মনে থাকবে? মনে থাকবে? এবার বলছি যে এই জিনিসটারও কিছু ত্রুটি আমরা পাচ্ছি, বোর রাদারফোর্ড পরমাণু মডেলেরও কিছু ত্রুটি আমরা পাই। কি কি ত্রুটি পাই? যে বোর যে রাদারফোর্ড পরমাণু মডেল, এখানে 2 বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালীকে ব্যাখ্যা করা যাচ্ছে। এখানে আমরা এক যে পরমাণু, মানে একটা যে ইলেকট্রন আছে একটা পরমাণুতে, সেই একটা ইলেকট্রন বিশিষ্ট কোন একটা পরমাণুর আমরা এখানে বর্ণালীটাকে ব্যাখ্যা করতে পারছি, কিন্তু তার বেশি যদি হয়ে যায় সেটাকে এখানে আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারি। বর্ণালী জিনিসটা আমাদের এখনই নেই, সেটাকে আমরা পরে আবার বুঝবো, কিন্তু মোটামুটি এটা জেনে রাখো যে এই বর্ণালীটাকে কিন্তু ব্যাখ্যা করা যায় না। একটা ইলেকট্রনের জন্য ব্যাখ্যা করা যায়, কিন্তু তার বেশি হলে সেটাকে কিন্তু ব্যাখ্যা করা যায় না। ক্লিয়ার? আর কি বলছি, যে বোর রাদারফোর্ডের যে পরমাণু মডেল, এটা কি দ্বিমাত্রিক, 2 ডাইমেনশনাল, এটা কি 2D, 2 ডাইমেনশনাল। কিন্তু বাস্তবে আমাদের যে আমরা পরমাণুগুলো পাই সেগুলো কি হয়, ত্রিমাত্রিক। কি হয়? ত্রিমাত্রিক, 3D। এইটা হচ্ছে এটার আর একটা আমাদের ত্রুটি। ঠিক আছে, তা বাদ দিলে কিন্তু এই জিনিসটাকে আমরা টোটালি বলতে পারি যে অনেকটা পর্যন্ত এই যে মডেলটা, এটা কিন্তু আমাদের জাস্টিফাইড, অনেকটাই কিন্তু এটা জাস্টিফাইড। ওকে, এইবার তাহলে আমাদের পরমাণু মডেলটা নিয়ে যত গল্প আমাদের ছিল সেগুলো আমরা অলরেডি করে ফেলেছি। এবার আমরা যেটা দেখবো যে আমাদের পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক আমাদের কাকে বলছে। কাকে বলে পরমাণু ক্রমাঙ্ক? ভেরি ইজি, ভেরি ইজি। কি বলছে, যে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে সেই সংখ্যাকে তার পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক বলে। মানে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক মানে কি, যে আমার কোন একটা মৌলে কতগুলো প্রোটন আছে সেই নাম্বারটাকে জাস্ট আমরা কি বলবো, পরমাণু ক্রমাঙ্ক ও পারমাণবিক সংখ্যা। ভেরি ইজি, ভেরি ইজি। কি বলছি, যে পারমাণবিক সংখ্যাকে মৌলের মূলগত ধর্ম বলা হয়। পারমাণবিক সংখ্যাকে মৌলের মূলগত ধর্ম বলা হয়। কেন বলা হয়? কারণ যদি প্রোটন সংখ্যা চেঞ্জ হয়, প্রোটন সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে মৌলের প্রকৃতি চেঞ্জ হয়। প্রোটন সংখ্যা চেঞ্জ হলে মৌলের প্রকৃতি চেঞ্জ হয়, এটা সব সময় মনে রাখবে। প্রোটন সংখ্যা চেঞ্জ হলে মৌলের প্রকৃতি চেঞ্জ হয়। প্রোটন সংখ্যা চেঞ্জ হলে মৌলের প্রকৃতি চেঞ্জ হয়। ক্লিয়ার? প্রোটন সংখ্যা যদি আমাদের চেঞ্জ হয় তাহলে মৌলের প্রকৃতি আমাদের কি হবে, চেঞ্জ হবে। তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, যে মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাই মৌলের প্রকৃতি নির্ধারণ করে। সবসময় মাথায় রাখবে, প্রোটন সংখ্যাই মৌলের প্রকৃতি নির্ধারণ করে। কে মৌলের প্রকৃতি নির্ধারণ করছে? প্রোটন সংখ্যা। মনে থাকবে? ওকে, এবার কি বলছে, পারমাণবিক সংখ্যা সব সময় পূর্ণ সংখ্যা হবে, সব সময় পূর্ণ সংখ্যা হবে। ভগ্নাংশ, নেগেটিভ, সব সময় পূর্ণ সংখ্যা হবে। নো ভগ্নাংশ, নো নেগেটিভ, নেভার ক্যান বি জিরো। ক্লিয়ার? সবসময় কি হবে, পূর্ণ সংখ্যা হবে সব সময়। ঠিক আছে, এবার আমরা কি দেখবো, তাহলে আমাদের একটুখানি কিছু এক্সাম্পল দেখা উচিত। এবার আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল দেখি, ধরো আমি বললাম কার্বন 12 6। এভাবে আমরা লিখি। আমরা কি করি, প্রথমে যে মৌলটাকে লিখছি সেই মৌলের যে তোমার সেই মৌলের আমরা বলতে পারি যে চিহ্ন, মৌলের চিহ্নটাকে আমরা এখানে লিখি। নিচে আমরা লিখি হচ্ছে প্রোটন সংখ্যা, যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক। আর উপরে আমরা লিখি হচ্ছে ভর সংখ্যা। উপরে আমরা লিখি ভর সংখ্যা। ভর সংখ্যা কি হয় এক্ষুনি বলবো।
এক্ষুনি বলবো। এটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। প্রোটন সংখ্যাকে কি দিয়ে লেখা হয়? প্রোটন সংখ্যাকে জেড দিয়ে লেখা হয়। প্রোটন সংখ্যাকে জেড দিয়ে লেখা হয়। তাহলে যদি আমাদের কার্বন 6C12 দেয়, তাহলে সেখানে আমাদের প্রোটন সংখ্যা বা জেড এর মান কত? এখানে আমাদের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 6। ঠিক আছে। যদি আমাদের বলে 2H1, ঠিক আছে, বা ধরো 2H1 তো আমাদের আইসোটোপ হয়ে গেল, আইসোটোপে পড়ে যাচ্ছি। ধরো আমি বললাম 1H1, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক। বোঝা গেল কথাটা? বোঝা গেল? ওকে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক ক্লিয়ার। এবার আমাদের আসছে হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা আমরা কাকে বলছি? ভর সংখ্যা হচ্ছে টোটাল যেটা আমাদের নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার যে যোগফল সেটাকে আমরা কি বলি? ভর সংখ্যা। নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা কি বলছে? যে কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে সেই মৌলের কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে কি বলা হয়? তার ভর সংখ্যা। মোট সংখ্যাকে কি বলা হয়? তার ভর সংখ্যা বলা হয়। তাহলে আমরা যেটা বললাম, যে ধরো যেটা আমি একটু আগে আমি বলছিলাম যে 12C6, তাহলে এই 12C6 এর এটা আমি কি বলেছিলাম? ভর সংখ্যা। ভর সংখ্যা মানে এটা কি? এটা হচ্ছে আমাদের নিউট্রন নাম্বার প্লাস প্রোটন নাম্বার। আর এটা আমরা কি বললাম? এটা পরমাণু ক্রমাঙ্ক, তাই এটা পরমাণু ক্রমাঙ্ক মানে এটা কি? এটা জাস্ট পি। এটা জাস্ট পি। 12 টা যেটা সেটা হচ্ছে আমাদের ভর সংখ্যা, যেটা হচ্ছে n প্লাস পি, আর 6 হচ্ছে আমাদের পরমাণু ক্রমাঙ্ক, যেটা জাস্ট পি। জাস্ট পি। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আমরা n এর ভ্যালুও বের করতে পারি। মানে কি? আমরা কি বললাম? যে ভর সংখ্যা হচ্ছে আমাদের n প্লাস পি। ভর সংখ্যাকে a দিয়ে লেখা হয়, a দিয়ে লেখা হয়, a ইজ ইকুয়ালস টু আমাদের n প্লাস পি। এবার ভর সংখ্যা আমরা এখান থেকে জানি 12। n এর ভ্যালু আমাদের নিউট্রন সংখ্যা আমরা জানি না, প্রোটন হচ্ছে আমাদের 6, তাহলে আমাদের নিউট্রন কত হবে? 12 - 6 ইকুয়ালস টু ক্লিয়ার? 6। ওকে, আচ্ছা, এবার এখান থেকে কিন্তু তাহলে আমরা এই জিনিসগুলোকে বের করতে পারি। আমরা আরেকটা যদি এক্সাম্পল নিই, ধরো আমরা নিলাম ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন 3517, তাহলে এটা হচ্ছে আমাদের জেড পরমাণু ক্রমাঙ্ক, এটা হচ্ছে আমাদের এ ভর সংখ্যা। যদি কোশ্চেন দেয় যে এই এলিমেন্টটার মধ্যে থেকে আমাদের নিউট্রন সংখ্যা বের করে দাও, নিউট্রন সংখ্যা বের করে বলো কত হবে, নিউট্রন সংখ্যা বের করে দাও, অপশন দিয়ে দিল 4টে, বের করো। তাহলে আমাদের a ইকুয়ালস টু কি হবে? এখান থেকে আমাদের জেড এটা প্লাস হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা, এর ভ্যালু দেওয়া আমাদের 35, জেড আমাদের 17, তাহলে n কত হবে? n is equals to 18, n is equals to 18। ক্লিয়ার? ক্লিয়ার? এরকম করে কিন্তু এই জিনিসগুলোকে আমরা করতে পারি। ওকে, এবার আমরা যেটা করব, প্রচন্ড ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের আইসোটোপ বা সমস্থানিক। কি? আইসোটোপ বা সমস্থানিক। কি বলছে? তো যদি কোনো মৌলের যদি বিভিন্ন পরমাণু, একটা মৌল আছে, যে মৌলের আমাদের আলাদা আলাদা পরমাণু আছে, যে পরমাণুর কি আমাদের পারমাণবিক সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা সেম, কিন্তু নিউক্লিয়াসে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকার জন্য ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা আলাদা, তাদের কি বলা হয়? আইসোটোপ। মানে কি? যাদের হচ্ছে তোমার নিউট্রন সংখ্যাটা সেম, ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা আলাদা, সেটাকে আমরা কি বলবো? আইসোটোপ। কি বলবো? আইসোটোপ। যেমন হাইড্রোজেনের বলেছে আমাদের 3টে আইসোটোপ থাকে, হাইড্রোজেনের 3টে আইসোটোপ থাকে। কি কি হাইড্রোজেনের আইসোটোপ থাকে? একটা হাইড্রোজেন আমরা জানি 1H1, একটা হয় 1H2, একটা হয় 1H3। এটা কি জানি? প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সেম, এখানে প্রোটন সংখ্যা কত? 1, প্রোটন সংখ্যা কত? 1, প্রোটন সংখ্যা কত? 1। ক্লিয়ার? এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে আমাদের সাধারণ হাইড্রোজেন। এটাকে কি বলা হয়? সাধারণ হাইড্রোজেন, বা এটাকে আমরা বলি প্রোটিয়াম। কি বলি? প্রোটিয়াম। 1H2 এটাকে কি বলা হয়? ডয়টেরিয়াম। আর এটাকে কি বলা হয়? ট্রিটিয়াম।
ঠিক আছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম, এটা হচ্ছে হাইড্রোজেনের 3টে আইসোটোপ। এখানে আমাদের প্রোটন বা আমাদের অ্যাটমিক আমাদের পরমাণু ক্রমাঙ্ক জেড, জেড কত 1, কিন্তু আমাদের এ ভর সংখ্যাও কত 1, এখানে ভর সংখ্যা কত 2, এখানে ভর সংখ্যা কত 3। ঠিক আছে, একটা প্রোটন আছে মানে ইলেকট্রন কত থাকবে, একটা প্রোটন একটা ইলেকট্রন। দেখো তার মানে কি আমরা বলেছিলাম না সাধারণ হাইড্রোজেনে, আমরা তোদের বলেছিলাম যে সাধারণ হাইড্রোজেনের কিন্তু কোনো নিউট্রন থাকে না। আজকেই বলেছি সাধারণ হাইড্রোজেনে কিন্তু নিউট্রন থাকে না। দেখো এটা হচ্ছে ভর সংখ্যা, মানে এখানে আমাদের নিউট্রন প্লাস প্রোটন, প্রোটন আমাদের একটা আছে, তার মানে নিউট্রন এখানে কি হবে 0। ক্লিয়ার? এখানে আমাদের একটা প্রোটন আছে, তোমাদের মানে নিউট্রালিটি মেনটেন করার জন্য ইলেকট্রন কটা থাকবে, একটা। ভর সংখ্যা 2, মানে আমাদের এখানে কি প্রোটন প্লাস নিউট্রন 2, মানে নিউট্রন কটা আছে, একটা। ক্লিয়ার? এখানে একটা প্রোটন, ইলেকট্রন একটাই থাকবে। আমাদের প্রোটন প্লাস নিউট্রন 3টে, প্রোটন একটা, মানে নিউট্রন কটা, 2টো। এখানে নিউট্রন 0, এখানে নিউট্রন 1, এখানে নিউট্রন 2, মানে আমাদের ভর সংখ্যাটা আলাদা হচ্ছে। আমাদের পরমাণু ক্রমাঙ্ক সেম থাকা সত্ত্বেও ভর সংখ্যাটা আমাদের ডিফারেন্ট হচ্ছে নিউট্রন সংখ্যা আলাদা থাকার জন্য। এই কেসটাকে আমরা কি বলি, এই কেসটাকে আমরা বলবো হচ্ছে কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে কি, আইসোটোপ। কি বলবো, আইসোটোপ। মনে থাকবে, মনে থাকবে। আরেকটা এক্সাম্পল দিই, আরেকটা এক্সাম্পল দিই। ধরো ধরো বললাম 12C6, এটাকে বলে কার্বন 12, কার্বন 13, কার্বন 14, এটা হচ্ছে কার্বনের 3টে আইসোটোপ। এখানে জেড এর মান 6, জেড এর মান 6 হলো। ভর সংখ্যা এখানে 12, 13, 14। নিউট্রন সংখ্যা এগুলোর বের করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, নিউট্রন সংখ্যা আমাকে বের করে কমেন্ট সেকশনে জানাবে। এটা কি থাকলো তোমাদের হোমওয়ার্ক, মনে থাকবে, এটা আমাদের হোমওয়ার্ক করে আমি যেন প্রত্যেকের আনসার কমেন্ট সেকশনে দেখতে পাই, মনে থাকবে। ওকে, এবার হচ্ছে আইসোটোপের বৈশিষ্ট্য কি, যে আইসোটোপের রাসায়নিক ধর্ম আমাদের সবসময় সেম হয়। আইসোটোপের রাসায়নিক ধর্ম সেম হয় কেন, আমরা কি বললাম যে রাসায়নিক ধর্ম বা পরমাণুর আমাদের তোমার এক্ষুনি বললাম, কোথায় গেল, কোথায় গেল, আমি দেখাতে চাচ্ছি জিনিসটা। খুঁজে পাচ্ছি না। এই যে প্রোটন সংখ্যা যদি চেঞ্জ হয় তাহলে মৌলের প্রকৃতি চেঞ্জ হয়, মানে আমাদের মৌলের প্রকৃতি কার উপরে ডিপেন্ড করছে, প্রোটন সংখ্যার উপরে। প্রোটন সংখ্যার উপরে মৌলের প্রকৃতি কিন্তু ডিপেন্ড করছে। কিন্তু এখানে আমরা কি দেখতে পাচ্ছি আইসোটোপের ক্ষেত্রে, যে প্রোটন সংখ্যাটা কিন্তু সেম। আর যদি প্রোটন সংখ্যা সেম থাকে মানে মৌলের প্রকৃতিটা আমাদের সেম, তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারছি, প্রকৃতিটা সেম হওয়ার জন্য রাসায়নিক ধর্ম কিন্তু সেম হয়, রাসায়নিক ধর্ম কিন্তু সেম হয়, মনে থাকবে। কিন্তু ভৌত ধর্ম আলাদা হয় কেন, কারণ যেহেতু ভর সংখ্যাটা আলাদা। কেন, ভর সংখ্যাটা যেহেতু আলাদা, ভর সংখ্যা আলাদা, ভর সংখ্যা আলাদা হওয়ার জন্য কি হয়, ভর আলাদা হওয়ার জন্য ভৌত ধর্মগুলো যেমন ঘনত্ব, ব্যাপনের হার, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো যেহেতু ভরের উপরে ডিপেন্ড করছে, সেজন্য ভর সংখ্যাটা ডিফারেন্ট হওয়ার জন্য ভৌত ধর্ম চেঞ্জ হয়, কিন্তু রাসায়নিক ধর্ম কিন্তু সবসময় সেম থাকে। ভৌত ধর্ম চেঞ্জ হলেও রাসায়নিক ধর্ম কিন্তু সেম থাকে, মনে থাকবে। ওকে, এবার হচ্ছে আমরা আইসোটোপের ব্যবহার আমরা কিভাবে করতে পারি। আইসোটোপের ব্যবহার কিভাবে ব্যবহার করা হয়, জীবাশ্ম, প্রাচীন গাছ, ঐতিহাসিক বস্তু নিদর্শন, এদের বয়স নির্ণয় করার জন্য কার্বন 13 আইসোটোপকে ব্যবহার করা হয়। কার্বন 13 আইসোটোপকে কি করা হয়, ব্যবহার করা হয়। আবার ক্যান্সার, টিউমার, গলগণ্ড প্রভৃতি রোগের চিকিৎসায় কি আমরা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি। ক্লিয়ার, এই কাজে এগুলোকে ব্যবহার করা হয়। এবার নেক্সট হচ্ছে সমভর। সমভর তাহলে আমরা কাকে বলবো, সমস্থানিক আমরা বুঝে গেলাম, এবার হচ্ছে আমাদের সমভর, আইসোবার। আইসোবার
কি বলবে আইসোবার? যে ভিন্ন পারমাণবিক সংখ্যাটা আমাদের ডিফারেন্ট, পারমাণবিক সংখ্যা আমাদের ডিফারেন্ট, কিন্তু পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু কি হচ্ছে, ভর সংখ্যা সেম থাকছে। সেই জন্য এগুলোকে আমরা কি বলি, আইসোবার। পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট কিন্তু ভর সংখ্যা সেম, পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট কিন্তু ভর সংখ্যা সেম। একটা এক্সাম্পল দিই, পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট কিন্তু ভর সংখ্যা সেম, কিরকম হতে পারে? ধরো আমি বললাম আর্গন 1840, আর আমি বললাম ক্যালসিয়াম 20, আর্গন 1840, ক্যালসিয়াম 2040। এই দেখো এই দুটো আলাদা কিন্তু ভর সংখ্যা কি সেম। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে আইসোবার। আবার আমরা কি বলতে পারি? ধরো আমরা বললাম নাইট্রোজেন 714, কার্বন 640। এ দুটো আলাদা, এ দুটো সেম। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আইসোটোন আমরা কাকে বলবো? যদি ভিন্ন প্রোটন সংখ্যা হয়, প্রোটন সংখ্যা যদি আমাদের আলাদা হয় কিন্তু নিউট্রন সংখ্যা সেম, নিউট্রন সংখ্যা বিশিষ্ট মৌলকে আমরা কি বলি? আইসোটোপ, আইসোবার, আইসোটোন একটুখানি কনফিউজিং লাগবে, দুবার তিনবার পড়বে দেখবে হয়ে যাবে, ঠিক আছে? এক্ষেত্রে কি হয়, এদের ভৌত রাসায়নিক ধর্ম পৃথক হয়। কেন? কারণ এদের মধ্যে কিন্তু প্রোটন সংখ্যাটা চেঞ্জ। মনে রাখবে, যেখানেই দেখবে যে প্রোটন সংখ্যা চেঞ্জ, সবসময় মনে রাখবে তাদের কিন্তু রাসায়নিক ধর্ম চেঞ্জ হবে। প্রোটন সংখ্যা যদি ডিফারেন্ট হয়, রাসায়নিক প্রপার্টি তো কি হবে, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তখন ধরো যদি আমি একটা এক্সাম্পল নিই, আমি এক্সাম্পল নিচ্ছি ধরো 2H1 ডয়টেরিয়াম, আর আমি নিলাম হিলিয়াম 3,2, এখানে দেখো প্রোটন সংখ্যা এখানে একটা, প্রোটন সংখ্যা এখানে দুটো, ঠিক আছে? প্রোটন সংখ্যা এখানে একটা, প্রোটন সংখ্যা এখানে দুটো, প্রোটন সংখ্যা একটা মানে ইলেকট্রন এখানে একটা, প্রোটন সংখ্যা এখানে একটা, আর এখানে ভর সংখ্যা আমাদের 2 মানে নিউট্রন কটা? একটা। প্রোটন সংখ্যা দুটো কিন্তু ভর সংখ্যা 3 মানে নিউট্রন সংখ্যা কটা? একটা। এই দেখো, নিউট্রন সংখ্যা যদি সেম হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? আইসোটোন। কি বলবো? আইসোটোন বলবো। আরেকটা এক্সাম্পল দিই, ধরো সিলিকন 3014, ফসফরাস 1531, প্রোটন সংখ্যা 14, প্রোটন সংখ্যা 15। নিউট্রন সংখ্যা কত হবে? এখানে 14, এখানে 30, 16। নিউট্রন সংখ্যা কত হবে? এখানে 15, এখানে 31, 16। বোঝা গেল? তাহলে এইভাবে করে জিনিসগুলোকে কিন্তু আমরা আলাদা করতে পারি। এবার হচ্ছে নিউক্লিয় বল। হোয়াট ইজ নিউক্লিয় বল? আমরা কি দেখলাম যে আমাদের যে নিউক্লিয়াস আছে, পরমাণুর যে আমাদের নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের প্রোটন আছে আর নিউট্রন আছে। এবার প্রোটনের ভর বেশি, মানে ভর কম, মানে নিউট্রনের থেকে ভর বেশি কিন্তু ইলেকট্রনের থেকে প্রোটনের ভর বেশি কিন্তু নিউট্রনের থেকে প্রোটনের ভর কম, তাহলে প্রোটনের ভর কম, চার্জ বেশি। আবার নিউট্রনের কি ভর বেশি, চার্জ 0। তাহলে এরকম যে বস্তুগুলো, এই ধরনের বস্তু যখন একটা নিউক্লিয়াস খুব ছোট্ট একটা জায়গা, আমরা বললাম যে টোটাল আর তোমার পরমাণু তুলনা নিউক্লিয়াস খুব ছোট্ট একটা জায়গা, আবার এত ছোট একটা জায়গায় যদি আমাদেরকে এই দুটো কম্পাউন্ড বলতে দুটো পার্টিকেলকে যদি আমাদের কাছাকাছি এনে রাখতে হয়, এদের মধ্যে একটা বিকর্ষণ বলতে হবে, বিকর্ষণ তোরা করতে চাইবে, কিন্তু এই বিকর্ষণ বলটা কোনো একটা, যেই বলের জন্য এই দুটো জিনিস একসাথে থাকতে পারে, সেটাকে আমরা কি বলছি? নিউক্লিয় বল। এই বলটাকে আমরা কি বলছি? নিউক্লিয় বল। কি হয়, এখানে একটা কণার আদান প্রদান হয়, যেটাকে বলা হয় হচ্ছে মেসন কণা। এই মেসন কণার আদান প্রদানের ফলে কি হয়, প্রোটন নিউট্রন ট্রান্সফার হয়, নিউট্রন প্রোটনে ট্রান্সফার হয়, যার জন্য কি হয়, এদের মধ্যে এই যে আকর্ষণ মানে বিকর্ষণ বলটা কিন্তু কমে আসে, যার জন্য এরা এখানে ফ্রিলি থাকতে পারে। কার জন্য? এই কণাটা ফরমেশনের জন্য, প্রোটন নিউট্রন হয়ে যাচ্ছে, নিউট্রন প্রোটন হয়ে যাচ্ছে। এই ঘটনাটার জন্য কি হয়, নিউক্লিয়াসের ভেতরে
তোমার খুব একটা স্ট্রং ফোর্স থাকে, যেটার জন্য এরা একে অপরের সাথে যুক্ত থাকতে পারে, আলাদা আলাদা হয়ে যায় না। এটাকেই আমরা কি বলি? এটাকেই আমরা বলি হচ্ছে নিউক্লিয় বল। ওকে, এবার হচ্ছে নিউক্লিয়াসের যে সব থেকে বাইরের যে কক্ষপথ, তার ইলেকট্রনের সজ্জাটা কিরকম হবে, এটার উপরে কতগুলো কথা আছে। ওকে, এটা ছোট্ট একটা জিনিস, এটা হলেই শেষ হয়ে যাবে। যে পরমাণুর বিভিন্ন কক্ষে আর শক্তি স্তরে ইলেকট্রন সমূহের সজ্জাকে ইলেকট্রন বিন্যাস বলে। ইলেকট্রনটা কিরকম করে সজ্জিত হতে পারে, আমরা দেখলাম যে আমাদের নিউক্লিয়াস আছে, তার পাশ দিয়ে বিভিন্ন ধরনের কে এল এম এন শেল আছে, যেখানে আমাদের ইলেকট্রন গুলো থাকে। এবার এই যে ইলেকট্রনের যে সজ্জাটা, এটাকে বলা হয় ইলেকট্রন বিন্যাস। আর প্রথম ইলেকট্রন বিন্যাস কারা দেখান? বিজ্ঞানী বোর ও বুরি। বিজ্ঞানী বোর ও বুরি, ঠিক আছে? বোর আর বুরি খুবই কমন, মানে ফ্যামিলিয়ার, মানে দুটো নাম খুব সিমিলার, রাইট? মনে থাকবে। ওকে, এবার বলেছে যে একটি কক্ষে সর্বাধিক 2n না 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। একটি কক্ষে সর্বাধিক 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। n কি? n হচ্ছে মুখ্য শক্তি স্তরের যে নাম্বারটা, মুখ্য শক্তি নাম্বার, এটাকে মুখ্য কোয়ান্টাম নাম্বার বলা হয়। কিন্তু কোয়ান্টাম নাম্বার আমরা এখন বলবো না, কারণ কোয়ান্টাম নিয়ে আমাদের কোনো আপাতত অতটা জানা নেই, সেটাকে আমরা কি বলবো? মুখ্য শক্তি নাম্বার, ঠিক আছে? 2n স্কোয়ার, 2n স্কোয়ার এখানে হচ্ছে থাকছে। যেমন ধরো যদি আমি বলি যে n is equals to 1 এর ক্ষেত্রে, মানে কে শেলে, কে শেলে কি হচ্ছে আমাদের? n is equals to 1, মানে কটা ইলেকট্রন থাকবে? 2n to the power 1, মানে n এর মান এখানে 1 হচ্ছে 1 to the power 2n, 2n স্কোয়ার, n এর ভ্যালু এখানে 1, তার মানে 2। n এর ক্ষেত্রে কি হবে? n এর ভ্যালু 2, মানে 2 into 2 স্কোয়ার, তাই 2 দুগুণে 4, 8। m এর ক্ষেত্রে কি হবে? n is equals to 3, তাহলে 2 into 3 স্কোয়ার, 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 8। n এর ক্ষেত্রে কি হবে? n is equals to 4, 2 into 4 স্কোয়ার, 16, 16 দুগুণে 32। এরকম করে এখানে ইলেকট্রন গুলো থাকে। কিন্তু কি বলছে যে ইলেকট্রনের সর্বপ্রথম সবসময় আমাদের ইলেকট্রনে সর্বনিম্ন শক্তি স্তরে হচ্ছে শক্তির কক্ষে ইলেকট্রন যাবে, তারপরে ক্রমান্বয়ে উপরে যাবে। এমন কখনোই হবে না যে কে স্তরকে টপকে এলে ইলেকট্রন যাচ্ছে। ফার্স্টে কে স্তরে দুটো ইলেকট্রন যাওয়ার জায়গা আছে, দুটো ইলেকট্রন যাবে, তারপরে এল এ ইলেকট্রন যাবে। যখন এল এর 8টা ইলেকট্রন যাওয়ার জায়গা কমপ্লিট হয়ে যাবে, তখনই এম এ ইলেকট্রন যাবে, তার আগে কিন্তু কখনোই ইলেকট্রন যাবে না। আর কি বলছে যে কোনো পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে সবসময় 8টার বেশি ইলেকট্রন কখনোই থাকতে পারে না, 8টার বেশি ইলেকট্রন কখনোই থাকতে পারে না। এখানে একটা আমরা ব্যতিক্রম পাচ্ছি, প্যালাডিয়াম। প্যালাডিয়ামের সর্ববহিস্থ কক্ষে 18টা ইলেকট্রন থাকে, এটা হচ্ছে আমাদের একটা ব্যতিক্রম। কিন্তু এটা বাদ দিয়ে আমাদের কোনো একটা পরমাণুর যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, সর্ববহিস্থ কক্ষে কখনোই আমাদের 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। মনে থাকবে। আর কি বলছে যে ভেতরের কোনো কক্ষকে সম্পূর্ণ খালি রেখে বাইরের কোনো কক্ষে ইলেকট্রন প্রবেশ করতে পারে না। যেটা আমি একটু আগেই বললাম যে কে স্তর কমপ্লিটলি ফাঁকা, এলে ইলেকট্রন যাচ্ছে, এরকম কিন্তু আমরা কখনোই দেখতে পাবো। তাহলে ইলেকট্রন কি করে কোথায় যাচ্ছে সেটা আমরা এখানে এই চার্টটার মাধ্যমে দেখতে পাচ্ছি। যে হাইড্রোজেনের চিহ্ন H, পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা 1, কে তে একটা ইলেকট্রন, হিলিয়ামে কে তে দুটো, লিথিয়ামে কে তে দুটো, এলে একটা। এরকম করতে করতে আমাদের ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এভাবে করে ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মনে থাকবে, মনে থাকবে। এইভাবে এই জিনিসগুলো এখানে আমরা কে তে দুটো ইলেকট্রন থাকছে, তারপরে আমাদের এল এ 8টা ইলেকট্রন থাকছে, এম এ ইলেকট্রন যাচ্ছে, এরকম করে জিনিসগুলো কিন্তু আমাদের মানে তোমার কমপ্লিট হচ্ছে, কমপ্লিট হচ্ছে। মনে থাকবে, মনে থাকবে। ওকে, নেক্সট হচ্ছে কক্ষান্তরে আমাদের ইলেকট্রনের যে স্থানান্তর। ইলেকট্রনের স্থানান্তরে আমরা একটু আগে প্রবাবলি এটা আমরা দেখেছি, তো যখন আমাদের একটা ইলেকট্রন এখানে আছে, ইলেকট্রন যখন এখানে আছে, ও যখন এখান থেকে শক্তি বিকিরণ করে দেবে, শক্তি বিকিরণ করে দেবে, তখন ও এখান থেকে কি হবে? নিচে চলে আসবে, নিচে চলে আসবে। আর যখন এখান থেকে ও শক্তি শোষণ করবে, তখন কি হবে? ও উপরে যাবে। মানে কি, যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাওয়ার জন্য আমাদেরকে শক্তি শোষণ করতে হবে, আর নিম্ন শক্তি মানে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসার জন্য আমাদের এনার্জি বিকিরণ করতে হবে। বোঝা গেল? ভেরি ইজি, ভেরি ইজি, রাইট? ভেরি ইজি। তাহলে এইভাবে করে আমরা আমাদের টোটাল যে জিনিসটা সেটাকে আমরা সামারাইজ করতে পারছি, সামারাইজ করতে পারছি। আমরা ছোট্ট করে একবার একটুখানি বলে দিই যে আমরা কি কি দেখলাম আজকে। আমরা পরমাণুর মডেলের ত্রুটি দেখলাম রাদারফোর্ডের,
যেটাকে আমরা ঠিক করার জন্য তারপর আমাদের নিউট্রনের আবিষ্কার করলাম, আমরা ইলেকট্রন প্রোটন অলরেডি লাস্ট দিন পেয়ে গেছিলাম, নিউট্রনের আবিষ্কার করা হলো। দেন আমরা বললাম যে নিউট্রন আর প্রোটন থাকছে আমাদের নিউক্লিয়াসে, যেটাকে আমরা বলছি নিউক্লিয়ন। এবার এই নিউক্লিয়াসের ভরটা তাহলে আমাদের এই দুটোর উপরে ডিপেন্ড করছে, আর আধানটা থাকছে খালি প্রোটনের, রাইট? এবার আমরা বললাম হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের কিন্তু কোনো নিউট্রন থাকে না, জাস্ট প্রোটন থাকে। ইলেকট্রন প্রোটন নিউট্রনের আমরা ভর, চার্জ আর অবস্থানের কম্প্যারিজন করলাম, করে বোর রাদারফোর্ড মডেল দেখলাম, দেখে নিয়ে সেটাকে আমরা দেখলাম যে দুটো পোর্শন আছে, একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, একটা ইলেকট্রন মহল, যেটা সে দুটো আমরা দেখলাম। কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায়, যে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু এখানে নিউট্রন প্রোটন দুটোই আছে, খালি প্রোটন নেই। আমরা মুখ্য শক্তি স্তরের ব্যাপারগুলো দেখলাম, ত্রুটি দেখলাম আমরা পরমাণু সংখ্যা, ভর সংখ্যা দেখলাম, আমরা আইসোটোপ দেখলাম, আইসোটোপের বৈশিষ্ট্য দেখলাম, আইসোটোপের ব্যবহার দেখলাম, আমরা আইসোবার দেখলাম, আইসোটোন দেখলাম, নিউক্লিয় বল কাকে বলে সেটা বোঝার চেষ্টা করলাম। আর আমাদের দেখলাম আমরা নিউক্লিয়াসের না, পরমাণুর মধ্যে ইলেকট্রনের বিন্যাস আমরা বোঝার চেষ্টা করলাম, আর ইলেকট্রনের স্থানান্তরটা কিরকম করে হচ্ছে সেটাও কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম। ওকে, তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। নেক্সট দিন আমরা যেটা করব, আমরা এই যে পোর্শনটা, এটা থেকে আমরা বিভিন্ন ধরনের যে কোয়েশ্চেন, কি কি কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে, সেই কোয়েশ্চেন গুলো আমরা নেক্সট ডে ডিসকাস করব। ঠিক আছে, তোমাদের রুটিন এখানে দেওয়া আছে, আর তোমরা ডেফিনেটলি পিডিএফটাকে পাওয়ার জন্য কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে যাবে, যার কিউআর কোড এখানে দেওয়া, সেটাকে স্ক্যান করলে তোমরা পাবে, বা তোমরা কি করতে পারো, তোমার ডেসক্রিপশনের লিংক থেকে কিন্তু জয়েন করতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল। ঠিক আছে, তাহলে ভালো মতো করে পরের দিন পড়ে আসবে, আমরা এই চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলো কিন্তু সলভ করব। ঠিক আছে, তাহলে আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো মতো করে আজকের পড়াগুলো আজকেই পড়বে, আর গোটা চ্যাপ্টারটা ভালো করে পড়ে আসবে, যাতে কোয়েশ্চেন প্র্যাকটিস করার সময় যেন প্রবলেম না হয়। ঠিক আছে, আজকের জন্য এতটাই, আমাদের দেখা হবে আবার নেক্সট ক্লাসে।